আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বসতেও আপত্তি নেই ট্রাম্প। তারপর জানিয়ে দেব, ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা। এখন জানিয়ে দেব, এবার মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব, বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েল লেবাননের দ্বিতীয় দফা বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বসতেও আপত্তি নেই ট্রাম্প। ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বসতেও আপত্তি নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তিনি ইরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে কোনো সমস্যা নেই। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে তিনি একথা জানিয়েছেন। সোমবার 20 এপ্রিল টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, তারা যদি দেখা করতে চায়, আমি প্রস্তুত। আমাদের দক্ষ আলোচক দল আছে, তবে আমি নিজেও দেখা করতে কোনো আপত্তি নেই। মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে নির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকিই বলেন, পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সমর্থন করলেও সতর্ক অবস্থান বজায় রাখার কথা বলেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো অতীতের মতোই কূটনীতির প্রতি অবিশ্বাস তৈরি করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদের পথে রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই আলোচনা এমন সময় হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে এবং ইরানের উপর অবরোধ জোরদার করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরান জানিয়েছে, তাদের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার অংশ হবে না। এদিকে পাকিস্তান এই আলোচনা সফল করতে কূটনীতিক তৎপরতা বাড়িয়েছে। ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রায় 20,000 নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা। আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে উত্তর কোরিয়া। জাপানের পক্ষ থেকে জানানো হয়, একাধিক সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা জাপানের জলসীমার বাইরে গিয়ে পড়েছে। রোববার 19 এপ্রিল সকালে একাধিক সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। এরই মধ্যে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেডের বাইরে গিয়ে পতিত হয়েছে। তিনি আরও জানান, জাপানি সময় সকাল প্রায় 6টার দিকে, গ্রিনিচ মান সময় রাত 9টা এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত। সূত্র তাস। এবার মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা। নিজেদের কার্গো জাহাজ জব্দের পাল্টা জবাব হিসেবে এবার মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার 20 এপ্রিল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে আরব সাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের বাহিনী। রোববার রাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেন্টকম জানায়, তাদের বাহিনী হরমুজে নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওই জাহাজটিকে থামতে একাধিকবার সতর্ক করে। 6 ঘণ্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটি নির্দেশনা না মানায় মার্কিন বাহিনী গুলি চালায়। বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনী ডেস্ট্রয়ার জাহাজটির ইঞ্জিন রুম খালি করতে নির্দেশ দেয়।
এরপর জাহাজটির চলাচল অক্ষম করতে 5 ইঞ্চি MK-45 গান থেকে গুলি ছোড়া হয়, যা জাহাজের ইঞ্জিন রুমে আঘাত করে। পরে মেরিন সেনারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, দুটি ঘটনা এমন সময়ে ঘটলে যখন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। রোববার হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদের দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সেই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইরান। ইরান বলছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান। আর জাহাজ জব্দের ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা ও যুদ্ধবিরতি লঙ্ঘন বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছিল তেহরান। বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েল লেবাননের দ্বিতীয় দফা বৈঠক। দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইসরায়েল লেবানন। আগামী বৃহস্পতিবার 23 এপ্রিল ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চলমান উত্তেজনা কমানো ও সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা করবেন তারা। সোমবার 20 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশ দুটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার দেশটির প্রতিনিধিত্ব করবেন। বৈঠকে লেবাননের প্রতিনিধি দলে কারা থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এর আগে 14 এপ্রিল 3 দশকেরও বেশি সময় পর সরাসরি কূটনৈতিক আলোচনায় বসে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লেবাননের পক্ষে প্রতিনিধিত্ব করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহে এবং ইসরায়েলের পক্ষে ছিলেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। আর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ইসা, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর মাইকেল নিধাম এবং জাতিসংঘে মার্কিন দূত মাইক ওয়াল্টজ। এরপর 16 এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সাম্প্রতিক অন্যান্য ঘোষণার মতো এটিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন।